নির্মলং ইদং বিশ্বং পবিত্রং ব্রহ্মমন্দিরং চেতঃ সুনির্মলস্তীর্থং সত্যং শাস্ত্রং নশ্বরং বিশ্বাসবোধমূলং হি প্রীতি পরম সাধনং স্বার্থনাশস্তু বৈরাগ্যং ব্রাহ্মৈরেবং প্রকীর্ততে। জাতি নির্বিশেষে, ব্যক্তি নির্বিশেষে, দেশ নির্বিশেষে সমুদয় নরনারীকে সমাজ সম্বন্ধে ও ধর্ম বিষয়ে সমান অধিকার দিয়া সকলকে এক ঈশ্বরের উপাসক করা এবং পবিত্র ভ্রাতৃভাবে সকলের সহিত এক পরিবারে বদ্ধ হওয়া ইহার উদ্দেশ্য, অর্থাৎ মানব জীবন গঠনের উদ্দেশ্য। স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট রাজনীতিবিদ, বিদগ্ধ বাগ্মী এবং সৃজনশীল কবি ব্যক্তিত্ব সরোজিনী নাইডুর ১৪৩তম জন্মদিনে সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের নিবেদন এসো মুক্ত করো। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। সে নাম খানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। সে নাম খানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। মন মিলে যায় আজই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। মন মিলে যায় আজই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। তোমারি নাম
ভারতের স্বাধীনতা আন্দোলনের দীর্ঘ পথে উজ্জ্বল এক নাম সরোজিনী নাইডু। তাঁর 142তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে তাঁর নামাঙ্কিত এই ঐতিহ্যবাহী মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে মাল্যার্পণ করে শ্রদ্ধাবনত চিত্তে প্রণাম জানাই। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের অন্যতম মুখ হিসেবে তিনি ভারতের সংগ্রামী মহিলা নেত্রী হয়ে ওঠেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে দীর্ঘদিন জেলে কাটান। ইংরেজি ভাষায় বাগ্মিতার জন্যে তাঁর খ্যাতি বহুদূর বিস্তৃত ছিল। বহু ভাষাবিদ সরোজিনী প্রয়োজনে হিন্দি, বাংলা, উর্দু, ফার্সি ও তেলেগুতে বক্তৃতা দিতে স্বচ্ছন্দ ছিলেন। পিতা ডক্টর অঘোরনাথ চট্টোপাধ্যায় এবং মাতা কবি বরদা সুন্দরীর সংস্কৃতি সুষমায় শিশুকাল থেকেই সরোজিনীর স্বাভাবিক সৃজনী সম্ভাবনা দেখা দেয়। 1891 খ্রিস্টাব্দে মাত্র 12 বছর বয়সে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে হায়দ্রাবাদের নিজামের প্রদত্ত বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্যে লন্ডনে যান এবং লন্ডন ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। হায়দ্রাবাদে ফিরে ডাক্তার গোবিন্দরাজলু নাইডুর সাথে তার বিয়ে হয়। 1925 খ্রিস্টাব্দে কংগ্রেসের নাগপুর অধিবেশনে তিনি সভাপতি হন। স্বাধীনতার পর তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত হন। মহিলাদের মধ্যে তিনি প্রথম এই পদ অলঙ্কৃত করেন। এই পদে থাকা অবস্থায় 1949 সালের 2রা মার্চ তিনি প্রয়াত হন। তাঁর সুযোগ্য কন্যা শ্রীমতী পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক, বিশিষ্ট রাজনীতিবিদ এবং কবি ভারতের নাইটিঙ্গেল সরোজিনী নাইডুর 143তম জন্মদিনের নিবেদন এসো মুক্ত করো, এসো মুক্ত করো সংগ্রামের ওই খড়গ কৃপান, ঊর্ধ্বপানে তুলে ধরো কর্মযজ্ঞের মন্ত্র দিলে, যে হাত শিশুর দোলনা দোলায় সেই হাত বাধার পাহাড় সরায়, সমুখ পানে এগিয়ে চলার বুকের মাঝে রসদ যোগায়, সাহস ভরা হৃদয়ে তাই সঙ্গী করে প্রীতির বাঁধন, যুক্তিপথের অনুশাসন সঙ্গে নেয় আবেগ মনন, মৈত্রেয়ী অপালা ঘোষা বিশ্ববাড়া আত্মদর্শন, সমাজপথে মানব চেনা সম্মানিত খনার ধারা, বিদুষী মন এক হাতে তাই খড়গ ধরে সমাজ বাঁধন অটুট রাখে, অন্য হাতে লেখনী ধরে ভারতের নাইটিঙ্গেল সৃষ্টি সুখের উল্লাসে, স্নেহে ভরা মাতৃ হৃদয় যশোদা জননী, কাত্যায়নী হৃদয়ে নিয়ে গৃহ সুখে কল্যাণী, নারীর চেনা গৃহসীমা পেরিয়ে পাড়ি দিলে, গান্ধীজির সত্যাগ্রহে নিজেকে ভরে নিলে, বরণ করে বন্দি জীবন স্বাধীনতার মন্ত্র পড়ো, ভারত স্বাধীন হলে পরে ন্যায় শাসন দণ্ড হাতে ধরো, নারীর মুক্তি মানব মুক্তি পূর্ণ মুক্তির উজ্জীবন, ফেব্রুয়ারির 13 তারিখ সরোজিনীর জন্মদিনে আলোকিত আবাহন, উচ্চকিত মন্ত্রধ্বনি এসো মুক্ত করো, ধরো সংগ্রামের ওই খড়গ কৃপান, সমুখ পানে এগিয়ে চলো। আজ 13ই ফেব্রুয়ারি 2021 সাল। আজ আমরা সরোজিনী নাইডুর 142তম জন্মদিবস পালন করছি, তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। সরোজিনী নাইডুর মতন একজন বিশিষ্ট মানুষের নামে নামাঙ্কিত
এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা অত্যন্ত গৌরবান্বিত। কর্মযোগ্য ও শিল্পজীবন দিয়ে নারী মুক্তি ও নারী মর্যাদার তথা মানব মুক্তির অপূর্ব মেলবন্ধন সরোজিনী নাইডুর জীবন সাধনায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে সকল মহীয়সী নারী তাঁদের অবদানের জন্য আজও দেশবাসীর মনে অমর হয়ে আছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন সরোজিনী নাইডু। 1879 সালের 13ই ফেব্রুয়ারি ভারতের হায়দ্রাবাদ শহরের একটি বিশিষ্ট বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন সরোজিনী। পিতা অঘোরনাথ চট্টোপাধ্যায় ছিলেন একজন খ্যাতনামা বিজ্ঞানী, শিক্ষাবিদ ও দার্শনিক। তিনি নিজাম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। মাতা বিশিষ্ট কবি বরদা সুন্দরী দেবী। পিতা মাতার জ্যেষ্ঠা কন্যা সরোজিনী অত্যন্ত মেধাবী ছিলেন। উর্দু, ফার্সি, তেলেগু, বাংলা ও ইংরাজি ভাষায় তাঁর অসাধারণ দক্ষতা ছিল। ইংরাজি ভাষায় কবিতা লিখে তিনি নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া খ্যাতি অর্জন করেছিলেন। মাত্র 12 বছর বয়সে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় সমগ্র মাদ্রাজ প্রেসিডেন্সির মধ্যে তিনি প্রথম স্থান অর্জন করেন। তারপর 1895 খ্রিস্টাব্দে লন্ডনের কিংস কলেজ ও পরে কেমব্রিজের গর্টন কলেজে পড়াশোনা করেন। 19 বছর বয়সে ডক্টর মুথাল্লা গোবিন্দরাজুলু নাইডুর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। 1903 সাল থেকে 1917 সাল পর্যন্ত গোপালকৃষ্ণ গোখলে, রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যানি বেসান্ত, সিপি রামস্বামী আয়ার, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু প্রমুখ স্বাধীনতা সংগ্রামীর সংস্পর্শে আসেন তিনি। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদান করেন। 1919 সালে হোম রুল লীগের দূত হিসাবে এবং 1920 সালে রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজির অসহযোগ আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যোগদান করেন। 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তিনি। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের জন্য 1930, 1932 এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণের জন্য 21 মাসের জন্য কারাবন্দী হন। গান্ধীজির অহিংসার বাণী প্রচার করার জন্য তিনি ইউরোপ ও আমেরিকায় যান। তিনি বলেছিলেন, "As long as I have life, as long as blood flows through these arms of mine, I shall not leave the cause of freedom." ভারত স্বাধীন হওয়ার পরে সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা গভর্নর হন উত্তরপ্রদেশের। তাঁর কন্যা শ্রীমতী পদ্মজা নাইডু আমাদের পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন। দীর্ঘ কর্মময় জীবনযাপনের পরে 1949 সালের 2রা মার্চ উত্তরপ্রদেশের লখনৌতে সরোজিনী নাইডু পরলোক গমন করেন। আজ সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের সকলের তরফ থেকে আমরা এই মহীয়সী নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। महिमातः उद्भासितो महा
देना संगच्छाधन संबदाधन संगो मना सृजानतं रे 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 ना रे 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 ना আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আজ ভারতবর্ষ তথা গোটা বিশ্বের নারী মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ জননেত্রী সরোজিনী নাইডুর 143তম জন্মবার্ষিকী। তার নামাঙ্কিত এই মহতী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। 1879 সালের 13ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদে নিজাম কলেজের অধ্যক্ষ অঘোরনাথ চট্টোপাধ্যায় এবং বরদা সুন্দরী দেবীর পরিবারের প্রথম সন্তান সরোজিনী জন্মগ্রহণ করেন। অঘোরনাথ ছিলেন বিজ্ঞানী। এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টর অফ সায়েন্স করেছিলেন এবং অত্যন্ত খোলামেলা উদারমনা মানুষ। অন্যদিকে বরদা সুন্দরী দেবী যৌবনে কবিতা লিখতেন এবং তিনি ছিলেন স্বভাব কবি। আমরা পরবর্তীকালে দেখতে পাবো এই দুজনের চরিত্র বৈশিষ্ট্যই সরোজিনীর চরিত্র গড়তে সাহায্য করেছিল। হায়দ্রাবাদে এই পরিবারের বাগানে একটা সভা বসতো, সেখানে অভিজাত থেকে ভিক্ষুক পর্যন্ত সকলেই ছিলেন সমানভাবে আমন্ত্রিত এবং অঘোরনাথের খোলা গলার হাহা হাসি এই প্রতিটি সভাকে একেবারে জীবন্ত করে তুলত। এবং সরোজিনীর চরিত্রের মধ্যে প্রকৃতি সৌন্দর্য প্রিয়তা একটা অত্যন্ত গভীর বৈশিষ্ট্য ছিল। মাত্র 12 বছর বয়সে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং তার নাম ছড়িয়ে পড়ে, যদিও এই খ্যাতি তাকে আকৃষ্ট করেনি। তার ভাষায়, আমি অনেক বেশি খুশি হই যখন আমার চারপাশের এই সোনালী প্রকৃতি, তার সৌন্দর্য আমি নিজের মধ্যে অনুভব করি, মনের মধ্যে, এবং চেষ্টা করি কবিতায় এই সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। যদি একটা সুন্দর কবিতা লিখতে পারি তাহলেই আমার জীবন মনে হয় সার্থক হবে। এবং মাত্র 13 বছর বয়সে তিনি 1100 লাইনের একটি দীর্ঘ কবিতা রচনা করেন এবং 2000 পৃষ্ঠার উপন্যাস রচনা করেন। কয়েক বছর তার পড়াশোনার বিরতি নিতে হয় তার ভগ্ন স্বাস্থ্যের কারণে। 1895 সালে নিজামের বৃত্তি পেয়ে তিনি লন্ডনের কিংস কলেজে পড়তে যান এবং পরবর্তীকালে আবার শরীর খারাপ হয়, অন্যান্য কলেজে পড়েন, ইটালি ভ্রমণ করেন এবং এই যে বিদেশ ভ্রমণ তার মনের দরজা অনেকটা খুলে দেয়। দেশে ফিরে এসে 1898 সালে ডাক্তার গোবিন্দরাজুলু নাইডুর সঙ্গে তার বিয়ে হয়। তার পরিবার ব্রাহ্মণ ছিল না। স্বাভাবিকভাবেই একটা প্রচন্ড সামাজিক আন্দোলন উপস্থিত হয়। শুধু দুই জাত নয়, দুটো বিভিন্ন সংস্কৃতি, একদিকে পূর্ব ভারতের সংস্কৃতি, অন্যদিকে দক্ষিণ ভারতীয় সংস্কৃতি, এই দুই মানুষের মিলন প্রমাণ করে যে তখনকার দিনেও তার পরিবারের উদার মনস্কতা, বিশেষ করে সরোজিনীর চরিত্রের দৃঢ়তা। এবং এই দম্পতির 5টি সন্তান ছিল। অত্যন্ত সফলভাবে তিনি সংসার পরিচালনা করতেন। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতেই ভারতবর্ষের
স্বাধীনতা আন্দোলন তাকে আকৃষ্ট করে, বিশেষ করে মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েন এবং একদিকে মহাত্মা গান্ধী, অন্যদিকে মহামতি গোখেল, রবীন্দ্রনাথ ঠাকুর এদের সংস্পর্শে এসে তার মনের দরজা এক এক করে খুলে যেতে থাকে। তিনি কয়েক বছর ধরে গোটা ভারতবর্ষের নানা রাজ্যে ঘুরে বেড়ান এবং একদিকে সামাজিক সাম্য, নারী মুক্তি, ভারতের স্বাধীনতা এইসব বিষয়ে তিনি বক্তৃতা করেন, মানুষকে আকৃষ্ট করেন। এমনকি ইন্ডিয়ান উইমেন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব হিসেবে তিনি আফ্রিকার দেশগুলিতে ভ্রমণ করেছেন, সেখানে যুক্ত সভা করেছেন। 1920 সালে তিনি অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। 1925-26 সালে তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী এবং 1930 সালের লবণ আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন এইসবের পরিপ্রেক্ষিতে তাকে বারে বারে কারারুদ্ধ হতে হয়। একদিকে সংসার জীবন, অন্যদিকে জাতীয় আন্দোলনের নেত্রী, অন্যতম পুরোধা, এবং স্বাধীনতার পরে তাকে তৎকালীন যুক্তপ্রদেশ, যাকে এখন আমরা উত্তরপ্রদেশ বলে জানি, তার রাজ্যপাল নিযুক্ত করা হয় এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে তিনি সেই দায়িত্ব পালন করেন তার মৃত্যু পর্যন্ত। 49 সালে 1 মার্চ তার মৃত্যু হয় মাত্র 70 বছর বয়সে। কিন্তু তার গোটা জীবন আমাদের কাছে এক অনুপ্রেরণাদায়ী। একজন নারী ইচ্ছা করলে তিনি সবকিছু করতে পারেন, এটা একজন নারী হিসেবে এবং একটি মহিলা কলেজের অধ্যাপিকা হিসেবে আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করে। কিন্তু দুঃখের কথা, তার মৃত্যুর পর নারী হিসেবে এবং একটি মহিলা কলেজের অধ্যাপিকা হিসেবে আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করে। কিন্তু দুঃখের কথা, তার মৃত্যুর পর 72 বছর কেটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু মহিলাদের সমানাধিকার প্রতিষ্ঠিত হয়নি। এখনো সমান কাজে সমান মজুরির জন্য মহিলাদের আন্দোলন করতে হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি ব্যথিত হন, কেন নারী এবং শিশুদের কৃষক আন্দোলনে আনা হচ্ছে, যেন নারীরা কৃষক আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন না, যেন তারা নিজেরা আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন না, তাদেরকে আন্দোলনে আনতে হয়। ফলে এই যে সামাজিক অসাম্য, নারী অধিকার, এই আন্দোলন আমাদের চলবে এবং এই আন্দোলনই হচ্ছে সরোজিনী নাইডুর উত্তরাধিকার, যা আমরা এই কলেজের অধ্যাপক, অধ্যাপিকা বৃন্দ, ছাত্রীবৃন্দ আমরা সবাই মিলে বহন করে চলবো। এই অঙ্গীকার করে তাকে নমস্কার করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নমস্কার, আমি ইংরাজি বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌসুমী বসু। যে মহান ব্যক্তিত্বের নামে আমাদের মহাবিদ্যালয় নামাঙ্কিত, সেই সরোজিনী নাইডুর আজ জন্মদিন। আমি বিশেষভাবে গর্বিত যে এই প্রতিভাময়ী নারীর রচিত কবিতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আমার পড়াবার সুযোগ হয়েছে। সরোজিনী নাইডু এক বর্ণময় ব্যক্তিত্ব। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, কিংস কলেজ লন্ডন এবং কেমব্রিজে শিক্ষিত সরোজিনী নাইডুর জীবনের মেরুকরণ করা সহজ নয়। একদিকে ব্যস্ততম রাজনৈতিক জীবন, দেশের কাজে বারংবার কারাবরণ, উত্তরপ্রদেশের গভর্নরশিপ, অন্যদিকে পরিপূর্ণ সংসার জীবন, আবার জনহিতকর কাজ, যেমন প্লেগ রোগের আক্রান্ত ভারতবাসীদের জন্য তার নিরলস প্রচেষ্টা তাকে এনে দিয়েছে ব্রিটিশ প্রদত্ত কাইজার এ হিন্দ খেতাব, যা তিনি ফিরিয়ে দিয়েছেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ। সর্বোপরি ছিল তাঁর সযত্ন লালিত কবি প্রতিভা, যা তাকে এনে দিয়েছিল দেশি বিদেশি সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা।
গান্ধীজি সাদরে তাঁকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত কোকিলা উপাধিতে ভূষিত করেছিলেন। 2018 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় যে 150 জন অগ্রগণ্য মহিলার তালিকা তৈরি করেছে তার মধ্যে স্থান করে নিয়েছেন সরোজিনী নাইডু। আজ আমি তার কবি প্রতিভার স্মারকস্বরূপ তার একটি কবিতা পাঠ করব। সরোজিনী নাইডুর সব কবিতাই রচিত হয়েছে ইংরেজি ভাষায়। আমি যে ছোট্ট কবিতাটি আজ পাঠ করতে চলেছি তার নাম দ্য পর্দানশীন। পিতা অঘোরনাথ ছিলেন হায়দ্রাবাদ নিজাম কলেজের প্রিন্সিপাল। সেই সূত্রে খানদানি পরিবারের অন্দরমহলে সরোজিনী নাইডুর অবাধ গতি ছিল। সেখানকার পর্দা প্রথা সম্পর্কে তিনি সুন্দর বিবরণ দিয়েছেন কবিতাটিতে। তিনি সরাসরি কোনো বিরোধিতা করেননি প্রথাটির, কিন্তু শেষ স্তবকটিতে তাঁর মন্তব্যটি উঠে এসেছে তাঁর গভীর জীবনবোধ থেকে, যা কবিতাটিকে ব্যক্তিজনীনতা থেকে বিশ্বজনীনতায় উত্তীর্ণ করেছে, দাঁড় করিয়ে দিয়েছে মহাকালের দরবারে। দ্য পর্দানশীন। Her life is a revolving dream of languid and sequestered ease. Her girdles and her fillets gleam like changing fires on sunset seas. Her raiment is like morning mist, shot opal, gold, and amethyst. From thieving light of eyes impure, from coveting sun or wind's caress, her days are guarded and secure behind her carven lattices, like jewels in a turbaned crest, like secrets in a lover's breast. But though no hand unsanctioned dares unveil the mysteries of her grace, time lifts the curtain unawares and sorrow looks into her face. Who shall prevent the subtle years or shield a woman's eyes from tears? ধন্যবাদ। স্বদেশ সেবিকা, দেশ হিতৈষিণী, তেজস্বিনী সরোজিনী নাইডু ছিলেন অসাধারণ বাগ্মী। তার কবি প্রতিভাও ছিল অনন্য। ইংরাজি সাহিত্যে কবিতা লিখে যশস্বিনী হয়েছিলেন তিনি। তার প্রথম কাব্যগ্রন্থ দি গোল্ডেন দেয়ারশোল্ড প্রকাশিত হয় 1905 সালে লন্ডনের হাইম্যান কর্তৃক। এই গ্রন্থের ভূমিকা লিখেছিলেন তখনকার দিনের প্রসিদ্ধ সমালোচক এবং সাহিত্যিক আর্থার সাইমন। দ্বিতীয় গ্রন্থ প্রকাশিত হয় দি বার্ড অফ টাইম 1912 সালে। এই গ্রন্থের ভূমিকা লেখেন এডমন্ড গস। তৃতীয় গ্রন্থ 1917, এটি তার শেষ প্রকাশিত গ্রন্থ, দি ব্রোকেন উইং। দি গোল্ডেন দেয়ারশোল্ড গ্রন্থটির বহু সংস্করণ আজ পর্যন্ত প্রকাশিত হয়ে চলেছে। প্রত্যেক কবির যেমন স্বতন্ত্র কাব্যগত বৈশিষ্ট্য থাকে, সরোজিনী নাইডুরও ছিল। তিনি ছিলেন সৌন্দর্যের উপাসিকা। তার কবিতা মধুর রসসিঞ্চিত কল্যাণের রূপে প্রেম ও ত্যাগের মাধুর্যে পূর্ণ উৎসের মতো ঊর্ধ্বমুখে উচ্চারিত হলেও মৃত্তিকাকেও রসসিঞ্চিত করেছে সলিল ধারা সিঞ্চনে। তার কবিতার বিষয়বস্তুর বৈশিষ্ট্য আমাদের মন মুগ্ধ করে। প্যালেনকুইন বিয়ারার্স, ওয়ান্ডারিং সিঙ্গার, ক্রেডল সং, ভিলেজ সং প্রভৃতি কবিতাগুলি আজও আমাদের মনকে নাড়া দিয়ে যায়। প্যালেনকুইন বিয়ারার্স কবিতাটি একটু খেয়াল করে নিতে পারি। লাইটলি, ও লাইটলি we bear her along, she sways like a flower in the wind of our song.
She skims like a bird on the foam of a stream. Gaily, oh gaily, we glide and we sing. We bear her along like a pearl on a string. Softly, oh softly, we bear her along. She hangs like a star in the dew of our song. She springs like a beam on the brow of the tide. She falls like a tear from the eye of a bride. Lightly, oh lightly, we glide and we sing. We bear her along like a pearl on a string. রবীন্দ্রনাথ এই কবিতার একটি বাংলা অনুবাদ করেছিলেন পালকি বেহারার গান। মোরা মন্দ মৃদু মন্দ তারে বহিয়া যাই চলে, সে যে গানের হাওয়া লেগে যেন ফুলের মতো দোলে। সে যে পাখির মতো ছুঁয়ে চলে স্রোতের ফেনা পরে, সে যে স্বপন দেখা অধর হতে হাসির মতো ঝরে। মোরা সুখের তালে চরণ ফেলে ধাইগো মোরা গাই, যেন মালার মাঝে জ্যোতির মতো তাহারে বাহি ভাই। মোরা মন্দ মৃদু মন্দ তারে বহিয়া যাই চলে, সে যে গানের হিমবিন্দু পরে তারার মতো দোলে। সে যে বন্যা মুখে উর্মি ভালে রশ্মি সম ফুটে, সে যে বধূর নত নয়ন হতে অশ্রু সম টুটে। মোরা মন্দ মৃদু মন্দ ধাইগো মোরা গাই, যেন মালার মাঝে মতির মতো তাহারে বাহি ভাই। সত্যি স্যার এডমন্ড গস তার সম্বন্ধে যথার্থই বলেছিলেন, শি স্প্রিংস ফ্রম দ্য ভেরি সয়েল অফ ইন্ডিয়া। মৃত্যুর পূর্বে তার ইচ্ছা অনুযায়ী 1949 খ্রিস্টাব্দের 7ই মার্চ তার মৃত্যুর পরবর্তী সময় তার স্মৃতিসৌধে স্মরণ ফলকে লিখিত হয়, শি লাভড দ্য ইউথ অফ ইন্ডিয়া। তিনি ভালোবেসেছিলেন ভারতের যুবশক্তিকে। আজ সেই মহতী প্রাণকে আমার আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা জানাই। Palanquin Bearers, written by Sarojini Naidu. Lightly, oh lightly, we bear her along. She sways like a flower in the wind of her song. She screams like a bird on the foam of a stream. She floats like a love from the lips of a dream. Gaily, oh gaily, we glide and we sing. We bear her along like a pearl on a string. Softly, oh softly, we bear her along. She hangs like a star in the dew of her song. She springs like a beam on the brow of the tide. She falls like a tear from the eyes of a bride. Lightly, oh lightly, we glide and we sing. We bear her along like a pearl on a string. The sunset hangs on a cloud, a golden storm of glittering sheaves, of fair and frail and fluttering leaves. The wild wind blows in a cloud. Hark to a voice that is calling to my heart in the voice of the wind. Oh
নমস্কার, আমি সুকন্যা সরকার, সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের ইতিহাস বিভাগের অধ্যাপিকা। আজ 13ই ফেব্রুয়ারি, সরোজিনী নাইডুর জন্মদিন। কাজের ফাঁকে দিনটা মনে পড়তেই মনে এলো লাইব্রেরিতে পাওয়া একটা খবরের কাগজের কাটিংয়ের কথা। কাগজটা বিলেতি, দি স্কটসম্যান পত্রিকা, 1930 সালের 16ই মে তারিখের। তাতে রয়টারের পাঠানো একটা ছোট্ট খবর। উনতাদি থেকে ধরসানার লবণগোলার দিকে রওনা হয়েছে সত্যাগ্রহীদের মিছিল। গান্ধী ও বৃদ্ধ আব্বাস তায়েবজিকে গ্রেপ্তারের পর গান্ধীর ইচ্ছায় সত্যাগ্রহের দায়িত্ব নিয়েছেন মিসেস নাইডু। পুলিশ কমিশনার পরিস্থিতির মোকাবিলায় হাজির হয়েছেন লরি ভর্তি সেপাই নিয়ে। পুলিশি কর্ডন পেরিয়ে এক পাও এগোনো যাবে না, এমনই কড়া নির্দেশ। এমনকি সত্যাগ্রহীদের জল পর্যন্ত দিতে পারবে না আশেপাশের গ্রামের মানুষ। দারুণ গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে সত্যাগ্রহীরা শান্তভাবে অপেক্ষায়, আর তাদের নেত্রী সরোজিনী নিরুদ্বিগ্নভাবে পথের মাঝে কোনো গ্রামবাসীর এগিয়ে দেওয়া চেয়ারে বসে চিঠি লিখছেন নিজের মেয়েকে। খবর এইটুকুই, কিন্তু চোখের সামনে যেন একটা ছবি আঁকা হয়ে গেল। মানুষ চোখে দেখতে পেলাম পথের মাঝে বসে আত্মজাকে চিঠি লিখছেন সরোজিনী। অনুমান করতে চেষ্টা করলাম কি লিখেছিলেন সেই চিঠিতে। হয়তো লিখেছিলেন তার ছোটবেলার কোনো কথা। মায়েদের ছোটবেলার ব্যাপারে সব মেয়েদেরই আগ্রহ থাকে। সেই কেমন করে দাদামশাই অঘোরনাথ চট্টোপাধ্যায় চমকে গিয়েছিলেন 11 বছরের সরোজিনীর অ্যালজেব্রার খাতায় কবিতা দেখে। তাঁর যে মেয়েকে গণিতজ্ঞ বা বিজ্ঞানী করার স্বপ্ন ছিল। নাকি আর একটু এগিয়ে কিশোরী বেলার কিংস কলেজ বা যৌবনের কেমব্রিজের গার্টন কলেজের সেই রঙিন দিনগুলো, যখন তিনি স্বপ্ন সাজাচ্ছেন কবিতার ভাষায়। হয়তো বলেছিলেন আরও একটু পরিণত বয়সে যে উপলব্ধি তাকে উত্তর আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকায় ছুটিয়ে নিয়ে বেরিয়েছিল, সেখানকার ভারতীয়দের অধিকার রক্ষার লড়াইয়ে তার সহমর্মিতা ও সমর্থনের কথা। কেন ভারত থেকে ফিজিতে বেশ্যাবৃত্তি করার জন্য মেয়ে পাচারের বিরুদ্ধে তিনি শরিক করে নিয়েছিলেন আরও অগণিত মেয়েকে, এবং আধুনিক ভারতে মেয়েদের প্রথম স্মারকলিপি ভাইসরয়ের কাছে এই বিষয়ই তো। সরোজিনীর অভিজ্ঞতা ঝুলিত পরিপূর্ণ ছিল সারা বিশ্বের মেয়েদের লড়াইয়ের কাহিনীতে। 1929 সালে গিয়েছিলেন বার্লিনে মেয়েদের সম্মেলনে। সেখানে তিনি যা বলেছিলেন তা ছাপা হয়েছিল বিশ্বের সমস্ত বড় কাগজে। 10 বছর আগে যুদ্ধে যেসব মেয়েদের স্বামী সন্তানেরা শত্রু হয়ে লড়েছে, আজকে তারাই তো হাতে হাত মিলিয়েছে, বন্ধু পাতিয়েছে। হয়তো চিঠিতে মেয়েকে লিখেছিলেন তার নিজের জীবন দর্শনের কোনো গভীরতর পাঠ। এডুকেশন ইজ নট টু বি কনসিডার্ড অ্যাজ এ মিনস টু অ্যান এন্ড, বাট রাদার অ্যাজ অ্যান এন্ড ইন ইটসেলফ। হয়তো বুঝিয়েছিলেন মেয়েদের সমান ভোটাধিকার দেওয়া দেশের উন্নয়নে কেন জরুরি। এসব কথার ফাঁকে সুরসিকা মায়ের লেখায় এসে পড়তেই পারে নানা মজার কথা। কেমন করে বিলিতি কাগজগুলো তার ইংরেজি ভাষা জ্ঞান, বক্তৃতা, সংস্কারকের ভূমিকা, কাব্য প্রতিভার পাশাপাশি তার ভারতীয় সাজের তারিফ করতে ভুলত না। নীল বেনারসি বা সবুজ জরিপার রেশমি শাড়িতে তাকে নাকি লাগত অবিকল ট্রপিক্যাল ফ্লাওয়ার। হয়তো এও জানিয়েছিলেন কেমন করে তার এক কথায় নাকচ হয়ে গিয়েছিল রবীন্দ্রনাথের সিগারেট কারখানা উদ্বোধনের আমন্ত্রণে যাওয়া, যা শেষ পর্যন্ত কবির সেক্রেটারিকে গিয়ে সামাল দিতে হয়। আর কেনই বা গান্ধীকে পরিহাস করে বলতেন মিকি মাউস,
অথচ পারস্পরিক শ্রদ্ধা আর অন্তরঙ্গতায় সেসব সম্পর্ক ছিল সুমধুর। অথবা এসব কিছুই নয়, মাসের পর মাস বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ানো, যখন তখন ইংরেজ সরকারের অতিথি হয়ে কারাবাস ভোগ করা সরোজিনীর মাতৃহৃদয় হয়তো ফাঁক পেলেই পালিয়ে যেতে চাইতো 4 ছেলে মেয়ের টানে। সময় পেলেই সে পথের ধুলোয় আর পুলিশি প্রহরাতেই হোক না কেন, লিখতেন স্নেহভরা চিঠি আদরের ছেলে মেয়েকে। কাজের ফাঁকে দূরে থাকা সব ব্যাকুল মায়েরা যেমন লিখে থাকে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, বুঝি আমার মন হরণ, বুঝি আমার মন হরণ। আসে গোপনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, পাবার আগে কিসের আভাস পাই, চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। পাবার আগে কিসের আভাস পাই, চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। মালার গন্ধ এলো, মালার গন্ধ এলো, যারে জানি স্বপনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই যে, তার চলার পথের কাছে ওই যে। ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই যে, তার চলার পথের কাছে ওই যে। দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি, দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি। আষাঢ় হাওয়া লাগে, আষাঢ় হাওয়া লাগে, ওই নিখিল গগনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে। বিশিষ্ট কবি, রাজনীতিবিদ এবং স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডুর জন্মতিথি উপলক্ষে আমার একান্ত নিবেদন কবি অজিত কুমার বসুর কবিতা স্বদেশ আমার। দু চোখ খুললে আমি দেখি, দু চোখ বুঝলেও আমি দেখি এক অপরূপা ভূমি। 3 দিকে তার সমুদ্র, একদিকে বিশাল পর্বত। দেখতে দেখতে কখন যে দেশটি একটি মেয়ে হয়ে যায়। সেই মেয়ে কখনো হাসে, কখনো কাঁদে। হাসলে একটি বড়সড় শ্বেতপদ্ম দুলে ওঠে, আর কাঁদলে একটা অফুরন্ত নদী হয়ে যায়।
জিজ্ঞেস করলে দুহাতে ভারী ভারী শিকলের দাগ দেখায় সে। ওই শেকল ভাঙতেই যারা শেকলেই মাথা ঠুকে রক্তের গঙ্গা বহিয়েছিল, তাদের জন্য মেয়েটি কাঁদে। যারা এখনো এখান ওখান থেকে এক একটি সোনার পদ্ম তুলে এনে পায়ে নামিয়ে দেয় তাদের দিকে চেয়ে মেয়েটি হাসে পদ্মের গন্ধ ছড়িয়ে। আবার কখনো কাঁদে যখন তার কপালে ফাটল ধরে, তখনই সে কান্নার সামনে একটি শপথ গজিয়ে ওঠে, তোর ভাঙা কপাল আমরা জুড়ে দেব মা, তুই কাঁদিস না, তোর একটা অঙ্গ খসতে দেব না অখণ্ড শরীর থেকে। দেখতে দেখতে মেয়েটি একটি দেশ হয়ে যায় একটি সোনালী মানচিত্র, যার 3 দিকে নীল সমুদ্র, একদিকে বিশাল পর্বত। উনিশশো সালের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে 6 মার্চের বৈকালিক অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেন শ্রীমতী সরোজিনী নাইডু। ওই অনুষ্ঠানের 15টি অধিবেশন যারা সভাপতিত্ব করেছিলেন তাদের মধ্যে 2 জন মাত্র মহিলা ছিলেন। একজন হলেন শ্রীমতী সরোজিনী নাইডু, অন্যজন হলেন আর্জেন্টিনার ম্যাডাম অ্যাডেলিনা ডেল কারিল। সেই অধিবেশনে যারা বক্তব্য রাখেন, বিশেষ করে 6 মার্চের অধিবেশনের শ্রীমতী
সরোজিনী নাইডুর সভাপতিত্বে যে সমস্ত বক্তারা বক্তব্য রাখেন তারা হলেন বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জে.এম. পেরিচ, বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টি হারসেনি, রোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি টুসি, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিনয় কুমার সরকার, শ্রীমতী সরলা দেবী চৌধুরানী, ফ্রান্সের কবি জিন হারবার্ট, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রমথনাথ তর্কভূষণ, বোস্টন বেদান্ত সেন্টারের স্বামী পরমানন্দ, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খগেন্দ্রনাথ মিত্র, সারনাথ মহাবোধি সোসাইটির আনন্দ কৌশল্যায়ন, মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক শ্রী রামানন্দ চ্যাটার্জি এবং বুয়েন্স আইরেস রামকৃষ্ণ আশ্রমের স্বামী বিজয়ানন্দ। এদের বক্তব্যের পর সভাপতির ভাষণ প্রদান করেন শ্রীমতী সরোজিনী নাইডু। আর ওই দিনের অধিবেশনে শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রামকৃষ্ণ মিশন কলিকাতা বিদ্যার্থী আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী নির্বেদানন্দ। শ্রীমতী সরোজিনী নাইডুর জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য হিসাবে আমি ওই দিনের অনুষ্ঠানে তার বলা কিছু কথা তুলে ধরার চেষ্টা করি। সবার শুরুতেই তিনি বলেন, "Ladies and gentlemen, I do not propose to make any speech at this moment. You must be very tired of speeches, but at the end of the meeting I shall perhaps a word or two to say. I am neither a priest, philosopher, nor a person of learning, but only a humble wandering poet, and if that constitutes a link to the one who sits in the high place of the mighty, who are learned and are experts in the ways of doctrine, dogmas, and philosophy, I am deeply honored to be in that mighty place." তার এই কথাগুলির পর বিভিন্ন ভাষায় ও তার ইংরেজি অনুবাদের পর সভা পরিচালিত হতে থাকে। সভার শেষে সভাপতির ভাষণ প্রসঙ্গে তিনি যে কথাগুলি বলেন তার বক্তব্যের কিছু কথা বাংলায় সংক্ষেপে বলার চেষ্টা করি। শ্রীমতী সরোজিনী নাইডু শুরু করলেন, "আপনারা এতক্ষণ ধরে শুনলেন বিভিন্ন ধর্মমত, পরিবর্তিত ধর্মমত, আসল কিছু ধর্মমত এবং মানব জাতিতে তাদের চ্যালেঞ্জ সম্পর্কে বিভিন্ন বক্তৃতা। বিশেষজ্ঞ ব্যক্তিদের কাজই হলো বিভিন্ন ধর্মমত ও মতবাদের বিশ্লেষণ করা ও সংশ্লেষণ করা। আমার মতো ব্যক্তি যার কোনো মতবাদ নেই, ধর্মমত নেই, যে মানবতাবাদের বিষয়ে খুবই কম বোঝে, তার পক্ষে এমন কিছু বলা কঠিন যা এখনও আর বলা হয়ে ওঠেনি। এই ধর্ম সম্মেলনে আগত প্রতিনিধিরা বা ব্যক্তিরা বিভিন্ন মত ও বিশ্বাসের মধ্যে পার্থক্য খোঁজার জন্য জড়ো হননি। তারা এসেছেন বিভিন্ন মত ও বিশ্বাসের মধ্যে অন্তর্নিহিত ঐক্যের খোঁজে। বিভিন্ন উৎস হতে, মূল হতে বা পৃথিবীর গভীর প্রদেশ থেকে যে ঝর্ণা বেরিয়ে আসে তা প্রবাহিত হয় বিভিন্ন নালা, নদ নদী, উপনদীর মাধ্যমে। এখানেই হচ্ছে বিভিন্নতা। পৃথিবীর কোল ফুটে যে ছোট্ট গাছ বেরিয়ে আসে তার থেকে জন্ম নেয় একটি মহীরুহ, আর সেখানেই জন্মায় বিভিন্নতা। যেমন ওই গাছের কোনো ডাল যায় নিচের দিকে, কেউ চলে উন্মুক্ত আকাশের দিকে, কেউ বা পেঁচানো, কেউ বা সরল। তবে যেদিকেই থাক না কেন তাদের লক্ষ্য কিন্তু এক এবং অদ্বিতীয়। বিভিন্নভাবে বেড়ে ওঠা ডালেরা কেউ বলে না তারা আলাদা রকমের। এমনকি যে ডালে ফুল ফোটে সেও অন্য ডালেদের বলে না, দেখো আমি তোমাদের থেকে কত সুন্দর, কীরকম আলাদা। আমি মনে করি না মানবতাবাদ ঈশ্বর থেকে আসে, এটি আসে ঈশ্বরের প্রয়োজনীয়তা থেকে। আমার মনে হয় না মানুষের ঈশ্বরের সৃষ্টি। মানুষের প্রাত্যহিক বাধ্যতামূলক প্রয়োজনেই দিনের পর দিন সৃষ্টি হয়েই চলেছে। ঈশ্বর আমাদের চেতনার কাছে কী আশা করেন? আশা করেন সৌন্দর্য, সততা, ভালোবাসা এবং সাহসের প্রজ্ঞা। একটি শূন্য মন্দিরে বিভিন্ন ধর্মাবলম্বীরা প্রবেশ করে যেমন তাদের নিজস্ব ঈশ্বরের দর্শন পান, তেমনি শ্রীরামকৃষ্ণ প্রতিটি মানুষের ভেতরে দেখেছিলেন তাদের ঈশ্বরকে। এছাড়াও আরও অনেক কথাই, বেশ কিছু কথা তিনি বলেছিলেন। সময়ভাবে আমার সে কথা আর বলা হয়ে উঠছে না। তবে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়ার প্রতি প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমার কথাগুলো এখানেই শেষ করি।